সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। জানুয়ারি মাসের 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে। কর্কট রাশি থেকে বেরিয়ে বক্রী অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গলের কী প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর আজকে ধাপে ধাপে আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেল, হয়তো কৌতূহলবশত, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই ফল প্রকাশ করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তো মঙ্গলের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। তো বক্রী মঙ্গল 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, আর 24শে ফেব্রুয়ারি মার্গী হচ্ছে, এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। আবার 3 তারিখে মঙ্গল চলে আসবে কর্কট রাশিতে নিচ অবস্থায়, এবং এখানটাতে জুন মাসের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তারপরে আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। তো এবারের মঙ্গলের পরিবর্তনটা খুব বিদঘুটে, অনেক দিন ধরে হচ্ছে। তো যাই হোক, মঙ্গলকে তো গ্রহদের সেনাপতি বলা হয়। মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। এটি একটি শক্তিশালী রাজযোগ। একটুতেই রেগে যাওয়া, চটে যাওয়া, মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা, একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, একটুতেই বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু মঙ্গলের কারণেই হয়। জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে এরা খুব সাহসী হয়, সহজে পরাক্রম ভাবটা চলে আসে। যারা ভালো ডাক্তার, সার্জেন্ট, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, প্রশাসনের বড় আধিকারিক হয়, তাদের জন্মছকে এই মঙ্গলের স্থানটা খুব ভালো থাকে। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো প্রচণ্ড সাহসের প্রয়োজন। আবার জন্মছকে যদি মঙ্গলের অবস্থান খারাপ হয় তাহলে একটুতে রেগে যায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সহজেই হার মেনে যায়। এবং মঙ্গল হচ্ছে কি রক্তেরও কারক, রক্তজনিত সমস্যাও কিন্তু দেখা দেয়। কর্কট রাশিতে মঙ্গল নিচ অবস্থায় ছিল, তারপর আবার বক্রী। এবার কর্কট রাশি থেকে বেরিয়ে চলে আসছে মিথুন রাশিতে। তাহলে কি হচ্ছে যে নিচ অবস্থাটা কিন্তু ত্যাগ হলো, কিন্তু বক্রী অবস্থায় থাকবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। এবার গ্রহ যখন বক্রী হয় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। আর মঙ্গল হচ্ছে একটি ক্রূর গ্রহ, তার সাথে আবার পাপী গ্রহ, তাহলে চেষ্টা বলটা এদিকেও যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে মঙ্গল বক্রী হচ্ছে এটা ঠিক, কিন্তু যে নক্ষত্রটা পেয়ে গেছে সেটা কিন্তু আবার ভালো নক্ষত্র এই সময় পেয়েছে। সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগে বহু ভিডিওতে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একটা একাগ্রতার ব্যাপার উঠে আসছে। তো শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো সেনাপতির হাতে যখন ধনুষবাণ আসছে তাহলে এখানটাতে যথেষ্ট একাগ্রতা কাজ করবে, তবেই তো লক্ষ্যভেদ করতে পারবে। এখানটাতে তো ছটপটানি, একটুতেই অধৈর্য, মেরে দিব তেরে দিব, এগুলো তো করলে চলবে না। অর্থাৎ একাগ্রতা যথেষ্ট নিয়ে আসতে হবে এই সময়কালে। তাহলে দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো, সেই গুণগুলো এই নক্ষত্রের মাধ্যমে মঙ্গল প্রভাবিত করবে রাশিকে, অর্থাৎ যথেষ্ট ভালো ফল দিবে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা, তাই এই নক্ষত্রে মঙ্গল কিছুটা হলেও কিন্তু কমফোর্টেবল অবস্থায় থাকবে। এবং সবথেকে ভালো জিনিসটা এই সময় উঠে আসছে, সেটা হচ্ছে যে মঙ্গলের উপর যে রাহুর দৃষ্টি ছিল, এবং মঙ্গল শনির সাথে ষষ্ঠক যোগ তৈরি করেছিল এবং শনির উপরও দৃষ্টি ছিল। তো এই জিনিসটা কিন্তু সরে আসলো এবার। তবে অবস্থান করছে মিথুন রাশিতে। মিথুন রাশিটা কি, যে এটা হচ্ছে একটা দ্বিস্বাভাবিক রাশি, বুধের মূল ত্রিকোণ রাশি না, কিন্তু বুধের কিন্তু এটা সাধারণ রাশি। মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, যেরকম শনির হচ্ছে সাধারণ রাশি হচ্ছে মকর রাশি, আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি, সেরকম কিন্তু। এবার ধনু রাশিতে বুধ অবস্থান করছে বর্তমানে। তো যাই হোক, এবার তো বুধও সরে যাবে। তো কুম্ভ রাশিটা হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব। তো বায়ু সবসময় অগ্নিকে তো প্রজ্বলন করে, মানে প্রজ্বলিত করে, অর্থাৎ বায়ুর কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে। তবে কুম্ভ রাশিতে মঙ্গল কিন্তু কারক গ্রহ না, পরাক্রমপতি এবং কর্মের ঘরের অধিপতি এই মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে যেই ঘরেই অবস্থান করবে সেই ঘরের অধিপতির সাথে যদি সম্পর্ক তৈরি করে নেয় ভালো, অর্থাৎ যদি একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি করে, তাহলে এই মঙ্গল যথেষ্ট ভালো ফলই দেয়।
তো মঙ্গল যখন রাশিটা পরিবর্তন করবে তখন কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এইরূপ, যে রাশির উপরই রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, আর কয়েকদিন পর রাশি পরিবর্তন করবে এবং এই শনির সাথে আবার অবস্থান করছে রাশির কারগ্রহ শুক্রদেব। 28শে জানুয়ারি আবার এই শুক্রই রাশি পরিবর্তন করে তার উচ্চ ঘর মীন রাশিতে প্রবেশ করবে, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর। আর এই ঘরে রাহু অবস্থান করছে, আর শুক্র আর রাহুর মধ্যে জুতি তৈরি হবে, লম্পট যোগ। কিন্তু লম্পট যোগ তৈরি হচ্ছে, কিন্তু ধনসম্পত্তির ব্যাপারে যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময় আবার কুম্ভ রাশিকে। তো যাই হোক, সেই সময় ওই আলোচনাটা করব। এবং রাশির যেটা চতুর্থ ঘর, সুখের ঘর, বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর। এবং দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হবে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর রাশির পঞ্চম ঘর মিথুন রাশি, এই ঘরে তো মঙ্গল 21 তারিখ থেকে অবস্থান করবে। রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে এবং রাশির যেটা ভাগ্যের ঘর বলছি একাদশ ঘর ধনু রাশি, এই রাশিতে অবস্থান করছে বুধ আবার 24 তারিখে রাশি পরিবর্তন করবে এবং 24 তারিখে সূর্যের সাথে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। আর সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই দ্বাদশ ঘর মকর রাশিতে। এবং সূর্য 12 তারিখে আবার ফেব্রুয়ারি মাসের 12 তারিখে রাশি পরিবর্তন করবে। তো যাই হোক, এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে। মঙ্গলের এই পরিবর্তন যথেষ্ট ফলদায়ী হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ মঙ্গল হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরে অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে। তো এখন মঙ্গল এই যে মিথুন রাশিতে অবস্থান করছে, তো মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। তো বুধের সাথেও কিন্তু এই সময় একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে, কারণ মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে এবং মঙ্গলের উচ্চ ঘর মকর রাশিকেও কিন্তু মঙ্গল দেখছে এই সময় তার অষ্টম দৃষ্টি দিয়ে। এবং এই মকর রাশিতে আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সূর্যের সাথে বুধের মিলিত অবস্থায়, এবং বুধ তার এই পরম মিত্র শনির ঘরে কিন্তু অবস্থান করছে। অপরদিকে এই বুধের উপর মঙ্গলের কিন্তু আবার উচ্চ দৃষ্টি পড়ছে। তাহলে এখানটাতে একটা ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে, বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রের সাথেও রাশির অধিপতির একটা সম্পর্ক মিত্রতা, এবং এই সময়কালে শুক্র আবার রাশির উপর অবস্থান করছে। তো যথেষ্ট একটা ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে। এবং এই সময়কালে যেরকম মঙ্গলের দৃষ্টি পড়ছে এই উচ্চ ঘরে মকর রাশিতে, সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এই মকর রাশিতে এই বুধাদিত্য যোগের উপর। আর এই সময় একটা ভালো জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তনে এই মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘর কন্যা রাশিতে, যেখানটাতে কেতু অবস্থান করছে। এবং এই কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে লাভের ঘর ধনু রাশিতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিকেই দেখছে, তার সাথে আবার উচ্চ ঘর মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। এবং এই ঘরেই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এবং দেবগুরু বৃহস্পতিরও আবার সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘর বৃশ্চিক রাশিতে, যেটা কিন্তু মঙ্গলের রাশি। এবং নবম দৃষ্টি পড়ছে আবার মকর রাশিতে, যেখানটাতে আবার বুধাদিত্য যোগটা তৈরি হয়েছে। অর্থাৎ এই সময়কাল থেকে কুম্ভ রাশির সময় যথেষ্ট পরিবর্তন হতে থাকবে, কারণ কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান এবং চতুর্থ ঘরে অবস্থান করছে ধনসম্পত্তি, এবং লাভের ঘরের অধিপতি তার দৃষ্টি পড়ছে আবার ওই কর্মের ঘরে, এবং কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে ধনসম্পত্তি এবং লাভের ঘরের অধিপতির নক্ষত্রে। অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তি এবং লাভের ঘরের অধিপতি হয়ে, তার দৃষ্টি পড়ছে কর্মের ঘর বৃশ্চিক রাশিতে। আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে এই ধনসম্পত্তি আর লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, তাও আবার পঞ্চম ঘর মিথুন রাশিতে। তো এবার এই যে পুনর্বসু নক্ষত্র, এটা কিন্তু একাগ্রতার নক্ষত্র, কারণ এই নক্ষত্র নিয়ে আমি একাধিক আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতির শুভ নক্ষত্র এবং জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। অর্থাৎ এখানটাতে একটা একাগ্রতার ব্যাপার উঠে আসছে। তো এই নক্ষত্রে সেনাপতি অবস্থান করছে, তা আবার পঞ্চম ঘরে। এবার পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষার ঘর, সন্তানের ঘর, প্রেম ভালোবাসার ঘর, মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেটের ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর। তো এই ঘরে মঙ্গল অবস্থান করছে, তাও আবার বক্রী হয় এবং নক্ষত্রটা ভালো নক্ষত্র পেয়েছে। তো গ্রহ যখন বক্রী হয় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে
মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ, তার সাথে আবার পাপী গ্রহ, তাহলে চেষ্টা বলটা তো এদিকেও বৃদ্ধি করবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে আবার খারাপ জিনিসও তৈরি করবে মঙ্গল এখানটাতে। তবে যেহেতু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, তো এই সময় একটা একাগ্রতা যথেষ্ট নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবে এই কুম্ভ রাশি। তবে যেহেতু এই সময় বুধের সাথে একটা তৎকালীন মিত্রতা উঠে এসছে, তাহলে এই সময় সন্তানের পড়াশোনার দিক থেকেও যথেষ্ট উন্নতি দেখা দেবে, এবং সন্তান যদি কোনো কর্মের চেষ্টা করে সেখানটাতে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা এই সময় সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, সিনেমা জগতের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়াতে কাজকর্ম করছেন, তারপরে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন, তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই সময়। আবার যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, রাইটার হিসাবে কাজ করছেন, লেখালেখির কাজ, যে কোনো লেখালেখির কাজ, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বাণী সংক্রান্ত বিশেষ কাজগুলো এই সময় ভালো হবে, কারণ বুধ হচ্ছে বাণীর কারক, এবং তার রাশিতেই আবার অবস্থান করছে এই মঙ্গল। আর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে দ্বাদশ ঘরে, অর্থাৎ মুখের বাণী দ্বারা না হওয়া কাজ সম্ভব হবে এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট ব্যাপক উন্নতি হবে একমাত্র মুখের বাণী দ্বারা। মুখের বাণী এই সময় জাদুর মতন কাজ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ সূর্যের সাথে বুধের অবস্থান, বুধাদিত্য যোগ, এবং এই বুধাদিত্য যোগের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে মুখের বাণী মানে যথেষ্ট এগিয়ে থাকে এ সময়। যাদের বুধাদিত্য যোগ থাকে তাদের কথার দাম যথেষ্ট থাকে, এটা হচ্ছে বুধাদিত্য যোগের একটা বৈশিষ্ট্য। কারণ সূর্য হচ্ছে কি রাজা, আর বুধ হচ্ছে কি যুবরাজ, এবং বুধকে আমরা মুখের বাণী হিসাবে দেখি। তো রাজা যদি কাউকে কোনো সময় কথা দেয়, তো সেই কথার তো খিলাপ হয় না, এবং রাজাকে যদি আবার কেউ কথা দেয়, তো সেই কথারও খিলাপ হয় না, যার জন্য বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয় এই বুধাদিত্য যোগে। অতএব এদিক থেকে কিন্তু একটা ভালো জিনিসই উঠে আসছে, যে কর্মক্ষেত্রে মুখের বাণী জাদুর মতন কাজ করবে, এবং এই সময়কালে আবার কর্মক্ষেত্রে কোনো একটা পুঁজি ইনভেস্টরের ব্যাপার উঠে আসছে, কারণ দ্বাদশ ঘরে কিন্তু অবস্থান হচ্ছে এই জ্যোতি, এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গল এই জ্যোতির উপর দৃষ্টি থাকছে। সেই রকম আবার দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, অর্থাৎ নিজের ব্যবসা বাণিজ্য বা কর্মকে প্রসারিত করার জন্য যে পুঁজি ইনভেস্ট হবে, সেটা ভবিষ্যতের জন্য একটা কিন্তু লাভদায়ী সিদ্ধ হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে মঙ্গল এই সময় বক্রী অবস্থায় থাকছে এই পঞ্চম ঘরে, তো কিছুতে একটা পাপ প্রভাব দিবে। যেমন পিতামাতারা সন্তানের জেদ রক্ষা করতে খরচাপাতি হবে, জেদ রক্ষা করতে নাজেহাল হবে এই সময়। এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে, রক্তজনিত সমস্যা দেখা দিলেও দেখা দিতে পারে। প্রেম ভালোবাসার জন্য এই সময়টা যথেষ্ট মিডিয়াম থাকবে, কারণ নিজের মুখের বাণী কিন্তু সব কিছু নির্ভর করবে, এবং নিজের জেদ ইগো এগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার দিকে যথেষ্ট ভালো থাকছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের জন্য ভালো। কর্মের প্রমোশন যোগ থাকছে, তবে পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ পরিবর্তন হবে, তার সাথে প্রমোশনও হবে। এই সময়কালে নিজের কর্মেও যথেষ্ট লাভ অর্জন করতে পারবে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্ল্যান করেই চলতে হবে, তাহলেই কিন্তু সাকসেস। কারণ এই যে নক্ষত্র, এখানটাতে কিন্তু একাগ্রতা জিনিসটা উঠে আসছে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আগে থেকে ভেবেচিন্তে প্ল্যান করেই করতে হবে। কারণ একটুতেই চটজলদি রেগে যাওয়া, মেরে যাওয়া, তেড়ে যাওয়া, কারণ বক্রী অবস্থায় রয়েছে, এগুলো কিন্তু সবসময় ত্যাগ করতে হবে। জমি সংক্রান্ত কাজগুলো এই সময় যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে। ভূমি সংক্রান্ত কাজের যাদের কাগজপত্রের কোনো অসুবিধা ছিল, সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন বা বড় সার্জেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মোট কথা, মঙ্গলের গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে, কারণ মঙ্গল যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতির সাথে তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে। তবে বুধ এই সময় দ্বাদশ ঘরে অবস্থান করছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে, বা বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এই সময়কালে কোনো রকমভাবে কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, মাথা গরম করা যাবে না। নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে সামনে থাকা ব্যক্তি যেন কোনো রকমভাবে না চটে যায়, এবং কাজের মধ্যে যথেষ্ট একাগ্রতা জিনিসটাকে নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট সাকসেস পাবে। তো অনেক কথাই আলোচনা করলাম কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময়কালে কুম্ভ রাশি
হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো পাঠ করবেন। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে গোমাতার সেবা করবেন, গোমাতাকে সবুজ চারা খেতে দিবেন। এগুলোতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আবার আসবো একটি